আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সম্মানিত চেয়ারম্যান আব্দুর রহমান খান। মিস্টার খান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি দায়িত্ব নিয়েছেন, কতটা চ্যালেঞ্জ মনে করছেন এই দায়িত্বটাকে? না, এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং। আমাদের মতো দেশে যেখানে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, আমাদের যে জনমানুষের যে আকাঙ্ক্ষা এবং বিপুল জনগোষ্ঠীর জন্য সরকারের যে দায় দায়িত্ব সেগুলো পালন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা সংগ্রহ করা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। এবং বিশেষ করে আমাদের এখনকার যে অর্থনৈতিক টানাপোড়েন, ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই এসব মিলে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ। তারপরেও আমরা মনে করি আমরা অত্যন্ত রেজিলিয়েন্ট একটা নেশন। আমরা কখনো থেমে থাকিনি, বাঙালিরা কখনো হারেনি। সবসময় যে কোনো বিপর্যয় থেকে উঠে দাঁড়ানোর শক্তি বাংলাদেশের মানুষের আছে। অনেক বড় বড় সেই অনেক যুগ ধরেই আমাদের অনেক বড় বড় ক্রাইসিস বাংলাদেশের মানুষ হাসি মুখে মোকাবেলা করেছে। এটাও আমরা ইনশাল্লাহ করতে পারবো। এবং দেশের জন্য যে প্রয়োজনীয় রাজস্ব আহরণ করা সেটা দেশের জনগণই দিবে এবং দিচ্ছেও। এই যে আপনি বলছিলেন যে অর্থনৈতিক একটা টানাপোড়েন চলছে, তো এর মধ্যে তো আরও বড় চ্যালেঞ্জ চলে আসে রাজস্ব আহরণ। তো এই রাজস্ব আহরণে নতুন দায়িত্বে এসে আপনার কাছে কতটা মনে হয়, মানে লক্ষ্যমাত্রা কতটা আপনি পূরণ করতে পারবেন বলে নিজের কাছে মনে হয়? লক্ষ্যমাত্রা হয়তো পূরণ হবে না, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা যেটা চেষ্টা করছি, আমাদের বিশেষ করে রেভিনিউ অফিসারদেরকে কন্টিনিউয়াসলি প্রতিদিন আমি 1 ঘন্টা করে মিটিং করি এক একটা কমিশনারের সাথে। তাদেরকে উজ্জীবিত করা, সাহস দেওয়া এবং তারা যাতে কঠোর পরিশ্রম করে। আমাদের ইনর্মাস সুযোগ আছে আসলে কাজ করার। আমরা যদি সবাই একভাবে কাজ করি এবং জনগণকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, ট্যাক্স পরিশোধটাকে যদি পদ্ধতিটাকে সহজ করতে পারি, তাদের দোরগোড়ায় যদি আমরা যেতে পারি এবং তারা যাতে জুলুমের শিকার না হয়, হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করতে পারি, আমার ধারণা যে আমাদের সফলতা আসবে। হয়তো আমরা রেভিনিউ টার্গেট পুরোপুরি ফিল আপ করতে পারবো না, একটা স্যাটিসফ্যাক্টরি গ্রোথ আমরা এনশিওর করতে পারবো আশা করি। এই যে কালো টাকার মালিকরা যারা বিপুল অর্থ পাচার করেছে, আপনার কি মনে হয় অর্থগুলো কি ফিরিয়ে আনা যাবে, সম্ভব? আমাদের চেষ্টা থাকবে। এটা পৃথিবীর অন্যান্য দেশের যে পদ্ধতি তারা অনুসরণ করেছে, আমরাও সেই পদ্ধতি অনুসরণ করব। আমাদের চেষ্টাতে কোনো ত্রুটি থাকবে না। আমরা তো আশা করি যে আমরা উদ্ধার করতে পারবো। এবার রমজানে আপনারা কিছুটা স্বস্তি দিয়েছেন রোজাদার মুসলিম সম্প্রদায়ের মানুষকে। তারা মানে ন্যায্য মূল্যে তারা পেয়েছে এবার খেজুর সহ অন্যান্য উপকরণ। আপনার কাছে কি মনে হয় যে আমরা অতীতে কেন এমনটি পারিনি? না, আমরা আসলে যেমন আমি রাজস্ব বোর্ডের দায়িত্ব নেওয়ার পরেই বলেছি যে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করব, জনগণের স্বার্থে কাজ করব। আপনি দেখবেন আজকেও নিউজ এসছে, আমরা ফলের উপরে 15% শুল্ক কমিয়েছি। আমাদের আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া। এবং জাতীয় রাজস্ব বোর্ডে এরকম দেখবেন না যে অল্প সময়ের মধ্যে এতগুলো আইটেমে রাজস্ব প্রত্যাহার করে নেওয়া, এবং সেটা আমরা দেশের স্বার্থে করেছি। কারণ দ্রব্যমূল্যের কারণে জনগণের খুব কষ্ট হচ্ছিল আমাদের। সে কারণে আমরা চাল আমদানি, পেঁয়াজ আমদানি, ডিম আমদানি, সয়াবিন তেল আমদানি, চিনি আমদানি, খেজুর আমদানি, এই প্রত্যেকটা আইটেমে আমরা ব্যাপক হারে কর ছাড় দিয়েছি, যাতে করে স্বাচ্ছন্দ্যে আমাদের মানুষজন কিছুটা হলেও স্বস্তি পায়। এবং আমরা রেজাল্ট পেয়েছি কিন্তু। যেমন গত বছর চিনির কেজি ছিল গত রমজানে, আমি নিজে কিনেছি 170 টাকায় সম্ভবত। এবার 110 টাকা, 115 টাকা চিনি পাওয়া যাচ্ছে। এর কারণই হচ্ছে আমরা চিনিতে 2 বার কর ছাড় দিয়েছি। সকল ধরনের ভোজ্য তেলে আমরা কর ছাড় দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে একটুখানি স্বস্তি পায়। আর এমনিতেও আমরা এবার চেষ্টা করব, আমাদের এবারের বাজেটের টার্গেট থাকবে যে আমাদের বৃহত্তর জাতীয় স্বার্থটাকে দেখা। আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে এখন আমাদের এক্সিস্টিং যারা ইনভেস্টর আছে তাদেরকে ধরে রাখা এবং তারা যাতে আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট করে বাংলাদেশের ভিতরে, সেটাকে নিশ্চিত করা। কারণ আমাদের ব্যাপক জনগোষ্ঠী, আমাদের প্রতি বছর বিশাল কর্মী বাহিনী আমাদের কর্মের জন্য শ্রমবাজারে আসে। তাদেরকে কর্মসংস্থানের জন্য প্রাইভেট সেক্টরের কোনো বিকল্প নেই। একইভাবে আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে চাই। বিদেশি বিনিয়োগকারীরা যে সকল দেশে যেতে চান, আমাদের কম্পিটিং কান্ট্রি যারা, তাদের যে ট্যাক্স স্ট্রাকচার, সেখানে যে ধরনের সুযোগ সুবিধা আছে, আমরা যাতে তাদের সাথে কম্পিট করতে পারি, সে ধরনের ট্রেড ফ্যাসিলিটেশন নির্ভর একটা রাজস্ব ব্যবস্থাপনা আমরা করতে চাই। বাজেট কতটা জনবান্ধব হবে? আমরা মনে করি অনেকটাই জনবান্ধব করার চেষ্টা করব আমরা। বাজেটের সাইজ বড় হলেই আলটিমেটলি
করের পরিমাণ বাড়ে, করের পরিমাণ বাড়লে এটা জনগণের উপরে পেইনটা হয়। আমার ধারণা যে এই বছরের বাজেটটা অন্যান্য বছর যেরকম বিশাল বড় বাজেট সাইজের হয়, এবার একটু আমরা বাস্তবসম্মত বাজেট করব, যাতে করে আমাদের বেশি ঋণ নিতে না হয় এবং আমাদের যে পরিমাণ রেভিনিউ আদায় হয় তার কাছাকাছি, তারপরেও ডেফিসিট থাকবে, কিন্তু সেটা যাতে ম্যানেজেবল পর্যায়ে হয়। আমরা অনেক বছর ধরে ঋণ করছি, আমাদের ন্যাশনাল ডেটের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এগুলো আমাদের পরবর্তী জেনারেশনের চাপ বাড়াচ্ছে। সেক্ষেত্রে আমাদের বাজেটের সাইজটাও একটু রিজনেবল করা এবং খরচ যাতে আমরা প্রায়োরিটি খাতে করতে পারি, যেখানে অত্যন্ত প্রয়োজনীয়, যেখানে খরচ করলে জনগণ সবচেয়ে বেশি বেনিফিট পাবে, যেটা জনগণের জন্য সবচেয়ে বেশি আর্জেন্ট, সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ খরচগুলো একটু নিয়ন্ত্রণ করে, যেভাবে আমরা পারিবারিক জীবনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যাতে আমাদের হয় এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজটা আমরা অ্যাভয়েড করি। এভাবেই আমাদের পারিবারিক রিসোর্সটা আমরা যেভাবে ম্যানেজ করি, রাষ্ট্রের রিসোর্সও আমরা সেভাবে ম্যানেজ করে যদি বাজেটের সাইজটাকে রিজনেবল পর্যায়ে রাখতে পারি এবং আমাদের যে কর ছাড়ের একটা সংস্কৃতি আছে, অনেক কর আমরা ছেড়ে দিয়েছি, সেগুলো যদি আমরা আহ্বান জানাবো আমাদের ব্যবসায়ী সমাজকে যে আপনারা ধীরে ধীরে কর প্রদানে অভ্যস্ত হন, কারণ আলটিমেটলি আমাদেরকে কর প্রদান করেই টিকে থাকতে হবে। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, অনেক ধরনের প্রোটেকশন ভবিষ্যতে দেয়া যাবে না। সুতরাং আমরা যত বেশি অ্যাডভার্স সিচুয়েশনে, যেটাকে বলি কমফোর্ট জোনের বাইরে এসে দাঁড়াতে পারবো, তত আমাদের সক্ষমতা অর্জন হবে। এটা আমাদের ব্যক্তিগত জীবনে যেমন সত্য, রাষ্ট্রীয় জীবনে সত্য, ব্যবসায়ীদের জন্য সত্য। সুতরাং আমাদের সেই দিকে আগাতে হবে, আমাদের কম্পিটিশনে আসতে হবে, ধীরে ধীরে ট্যাক্স এক্সপেন্ডিচার, যেটা আমাদের করবর্তী সংস্কৃতি বেরোতে হবে এবং আমাদের রাজস্ব বাড়াতে হবে। এই যে আপনি প্রাক বাজেট বৈঠক করছেন, সেখানে দেখা যায় যে আপনার স্টেক হোল্ডাররা মেক্সিমাম জায়গায় বলছে কর ছাড়ের কথা। আপনি একটা কথা বলেছেন যে যদি আপনার লাভ না হয় কর দেবেন না। তারপরে তারা বলছে যে প্রয়োজনে ব্যবসাই বন্ধ করে দিব। এই প্রবণতাটা কেন? না, এটা অনেকদিন ধরে দীর্ঘদিনের একটা কালচার, অনেকে হয়তো মনে করে। তো এখানে আসলে সুশাসনটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, এনফোর্সমেন্টটা যদি প্রপারলি করতে পারি, তাহলে করদাতাদেরও, তাদেরও চিন্তাভাবনা পরিবর্তন হবে। এমনিতেই সারা দুনিয়াতে আমরা দেখেছি ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্সকে ভয় পায় না। বরং ট্যাক্সের নামে অন্যান্য যে সকল ঝামেলা থাকে, ট্যাক্স কমপ্লাই করার জন্য যে নলেজ দরকার, যে ধরনের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দরকার, সেগুলোর জন্য তারা একটু শঙ্কিত থাকে। যদি আমরা সে ধরনের এনভায়রনমেন্টগুলো নিশ্চিত করতে পারি, ব্যবসায়ীরাই ট্যাক্স দিচ্ছে। এই ট্যাক্স তো অন্য কেউ দিচ্ছে না। আমাদের ট্যাক্স ১৬৫ কোটি টাকার মতো কালেকশন ছিল ১৯৭২ সালে। এখন আমরা ৪ লক্ষ কোটি টাকার বেশি ট্যাক্স আদায় করছি। তো এটা তো জনগণই দিয়েছে। সুতরাং দেয় না, এটাও ঠিক না। জনগণ দিচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় হয়তো একটুখানি স্বাভাবিক। যখন মানুষ চাইবে, সে তার বেনিফিটটাই চাইবে, এটাই স্বাভাবিক। আমরা আবার তাদেরকে উদ্বুদ্ধ করব যে না, আপনারা ধীরে ধীরে ট্যাক্স প্রদান করেন, অল্প হইলেও প্রদান করেন এবং বৈষম্যহীন একটা সমাজ গঠনের জন্য সবাইকেই যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। যাদের ইনকাম বেশি তারা বেশি দিবে, যাদের ইনকাম কম তারা কম দিবে, যাদের ইনকাম মোটেও না তারা দিবে না, বরং রাষ্ট্র তাদেরকে দিবে। এই হওয়া উচিত কনসেপ্ট এবং সেভাবে আমরা আগাবো। আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষ অত্যন্ত দেশপ্রেমিক এবং এটা আপনারা টের পেয়েছেন। আমরা বিভিন্ন সময়ে আমাদের দেশের মানুষ নানাভাবে তাদের আ দেশপ্রেমের পরিচয় দিয়েছে। সুতরাং রেভিনিউ দেয়ার ক্ষেত্রেও তারা, আমি মনে করি, অকৃপণভাবে রেভিনিউ তারা সরকারি কোষাগারে দিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ করবে। আমি নিশ্চিত। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এই দায়িত্বে আসবেন কিংবা আসতে পারবেন? না, না, না। আমার কখনোই এ ধরনের কোনো ভাবনা ছিল না। আমি যখন যে দায়িত্ব পেয়েছি, আমি আসলে গভীর মনোযোগের সাথে সেই কাজটাই করি। এটাই ছিল আমার নেচার এবং আমি মনে করি যে ওইটাই আমার কাজ। এরপরে কোথায় যাব, কোথায় যেতে হবে, কতদূর যাব, এ ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চবিলাসী চিন্তাভাবনা আমার কখনোই ছিল না। শৈশবে আপনি কি হতে চাইতেন? আমি ভালো মানুষ হতে চেয়েছি আগাগোড়া। একজন ভালো মানুষ হতে চেয়েছি। আপনার জীবনের সংগ্রামটা কেমন ছিল? অনেক বেশি কঠিন ছিল। অবশ্যই অনেক বেশি কঠিন ছিল। কিন্তু আমি মনে করি আমি অত্যন্ত সফল। জীবনে যেখানেই কাজ করেছি মানুষের সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, মমতা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। আমার কোনো কমপ্লেইন নাই। আমি মনে করি যে সব জায়গায় যেখানেই যখন গিয়েছি আমি, দেশে বিদেশে যেখানে কাজ করতে গেছি অত্যন্ত সম্মানের সাথে কাজ করেছি, ডিগনিফাইড ওয়েতে কাজ করেছি এবং আমি কোথাও তেমন কোনো বড় সমস্যা ফেস করিনি। আমি যেখানে ফেস করেছি সেখানে আমি একা চেষ্টা করেছি ভালো কাজ করার।
এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আগাম ঈদের শুভেচ্ছা থাকলো। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সম্মানিত চেয়ারম্যান আব্দুর রহমান খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্টে